আবারও সীমান্তে ভারতীয় বাহিনীর গুলি। এবার থেমে থাকেনি বাংলাদেশের বিজিবিও। পরিসংখ্যান বলছে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৮৫ জন বাংলাদেশি। প্রশ্ন হলো, এই মৃত্যু কি শুধু সীমান্তের ঘটনা, নাকি এর পেছনে আছে আরও বড় একটা ভূ রাজনৈতিক খেলা? প্রিয় দর্শক, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবির তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় বিএসএফের গুলির পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সাথে সাথেই পাল্টা ফায়ার করে এবং সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নেয় তারা। এখানেই শেষ নয়, আরও চমক তথ্য আছে আপনাদের জন্য। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা শুধু সীমান্তের ঘটনাই নয়, উন্মোচন করব সেই পর্দার আড়ালের বাস্তবতাও। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালানোর পর বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি ছোড়ে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ঘটনাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এই কোনো হতাহত হয়নির স্বস্তি বেশিক্ষণ টেকে না। কারণ ঠিক কয়েকদিন আগেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভাসমান উদ্ধার হয়েছে এক গরুর রাখালের মরদেহ। শতকালী নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর পদ্মা নদীর চরে মিলেছে তার দেহ। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। আর তারও আগে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফের ছড়া গুলিতে আহত হয়ে মারা গেছেন খাদিমুল নামের এক যুবক। বিএসএফ সেই অভিযোগ অস্বীকারও করেছে। সিলেটের কোম্পানিগঞ্জেও বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি তরুণ, আশিকুর আর মোশাহিদ। তারা সীমান্তের ওপারের বাগান থেকে সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন। এভাবেই একের পর এক ঘটনার জন্ম হচ্ছে। প্রতিটি ঘটনায় ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সীমান্তের এই উত্তেজনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে আসলে ভুল হবে। এটি আসলে একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে মৌলিক কিছু পরিবর্তন এসেছে। হাসিনার আওয়ামী লীগ সরকার যে ভারত ইতিবাচক নীতি অনুসরণ করত এবং ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয়া বন্ধ করে যে সহায়তা করেছিল ভারতকে, অন্তর্বর্তী সরকারের অধীনে সেই সম্পর্ক তীব্র টানাপোড়েন আকার ধারণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে উত্তর পূর্ব ভারতকে ভূবেষ্টিত বলে বর্ণনা করেছিলেন এবং বাংলাদেশকে সেই অঞ্চলের একমাত্র সমুদ্রের রক্ষক হিসেবেই উপস্থাপন করেছিলেন। এই ঘটনায় অর্থাৎ ডক্টর ইউনূসের এই মন্তব্যের পর ভারত ব্যাপক ক্ষুব্ধ হয় এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা আছে সেটি তারা বাতিল করে দেয়। বাংলাদেশের দিকে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মজবুত করে। ডক্টর ইউনূস চিকেন স্নেক করিডোরের কাছে চীনা বিনিয়োগের আহ্বান করেছিলেন, যেটি ভারতের জন্য সবচাইতে স্পর্শকাতর একটি ভূ কৌশলগত পয়েন্ট। যদি সহজ কথায় বলি, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন একেবারে তলানিতে, সীমান্তে তার প্রভাব পড়াটা একেবারেই অনিবার্য। অন্যদিকে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত ইতিবাচক এই নীতি আগের মতো কঠিনভাবে অনুসরণ করছে না তারেক রহমান, বরং চীন পাকিস্তানের সাথেও নতুন করে আন্তঃযোগাযোগ সহযোগিতা বেড়েই চলছে। সীমান্তে শুধু গোলাগুলিই নয়, নতুন একটি ভয়াবহ প্রবণতাও দেখা দিচ্ছে, আর সেটি হলো পুশিন। ২০২৫ সালের মে মাস থেকে ভারত বহু বাংলাভাষী মুসলিমকে অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দিয়ে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বিজিবির তথ্য অনুযায়ী মে থেকে জুন ১৫ পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষকে ঠিক এভাবেই বাংলাদেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে আছে নারী, শিশু, এমনকি রোহিঙ্গা শরণার্থীও। বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে
মানুষদের বাংলাদেশে ঠেলে দেয় বলে বিজিবি অভিযোগ করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যাচাই বা কূটনৈতিক সমন্বয় ছাড়া এভাবে বহিষ্কার করাটা সুস্পষ্ট লঙ্ঘন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে এই পুশ ইনের বিষয়টি নতুন করে আবারও সামনে এসেছে, কারণ এরই মধ্যে তিনি বারবার বাংলাদেশকে হুমকি দিয়ে আসছেন। তাতে বোঝা যায় আগামী দিনে এই পুশিনটি আরও ব্যাপকভাবে হতে পারে। প্রিয় দর্শক, এটা কি ভূ রাজনৈতিক চাপ সৃষ্টির একটা হাতিয়ার? বিশ্লেষকরা কিন্তু তেমনটাই মনে করছেন। 2025 সালের জানুয়ারিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি তখন বাধা দেয়। ঢাকা ভারতীয় হাই কমিশনারকে তলব করে এবং দুই দেশ পরস্পরের দূতদের ডেকে তখন প্রতিবাদ জানায়। কিন্তু আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে এই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য তোড়জোড় শুরু করেছে। 2025 সালের ডিসেম্বরে ছাত্র আন্দোলনে নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘাতক ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ ওঠে তখন। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিশাল বিক্ষোভ হয় এবং দুই দেশই নিয়মিত ভিসা সেবা স্থগিত করে দেয়, যেটি আমরা দেখেছি ডক্টর ইউনূসের সময় থেকে স্থগিত ছিল। এর বাইরে আরও একটি বড় ঝুঁকি হলো 2026 সালে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদও শেষ হতে চলেছে। আলোচনা কিন্তু থমকে আছে ভারতের সাথে। বিশেষজ্ঞরা এখন শঙ্কিত ভারত শুষ্ক মৌসুমে পানিকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ফেব্রুয়ারি 2025-এ নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল হাসিনার পতনের পর প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে উভয় পক্ষ সীমান্তে শান্তি রক্ষায় কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ভারতের উচিত হবে শুধু একটি দলের উপর নির্ভর না করে বাংলাদেশের পুরো রাজনৈতিক বর্ণালীর সাথে সম্পর্ক গড়ে তোলা। আর বাংলাদেশের উচিত নিশ্চিত করা যে তার ভূখণ্ড কোনো বিদ্রোহী বা উগ্রবাদী গোষ্ঠীর ব্যবহারে না আসে। কিন্তু কূটনীতির আলোচনা যত দীর্ঘ হয়, সীমান্তের মানুষের যন্ত্রণাও ততটাই বাড়ে। সীমান্তের ওই কাঁটাতারের ওপারে যে মানুষগুলো আতঙ্কে দিন কাটাচ্ছেন, তারা ভূ রাজনীতির পরিভাষা বোঝেন না। তারা শুধু জানেন সকালে বাড়ি থেকে বেরিয়ে বিকেলে ফিরে আসাটাও আর নিশ্চিত নয়। শক্তালি ফেরেননি, ফেলানিও ফেরেননি, খাদিমুল কিংবা আরও অনেকেই ফেরেননি। প্রশ্ন হলো, আর কতজন ফিরবেন না? তারপর দুই দেশের নীতি নির্ধারকরা সত্যিকারের সমাধানে বসবেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি মনে করেন এই বিষয়টি সবার জানা দরকার, তাহলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।